প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের ৪৬তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর এবং বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন এবং লাইসেন্স রিয়েল এস্টেট ব্রোকার বার্গেন মাল্টি সার্ভিসের রিয়েলিটর ইন্সপেক্টর শাখাওয়াত আলী। শাখাওয়াত, আপনাকে স্বাগত। দর্শক, আমাদের এই বিরতিতে যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়েল এস্টেট অঙ্গনে অত্যন্ত পরিচিত কাজী আশরাফ হোসেন নয়ন। তিনি বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর এবং সমাজসেবক হিসাবে যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিচিত রয়েছে। আর শাখাওয়াত আলী, তিনি রিয়েল এস্টেট একজন প্রখ্যাত ব্রোকার এবং একজন ইন্সট্রাক্টর হিসেবেও তিনি এই বার্গেন মাল্টি সার্ভিসের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। আমরা এই দুই বিশেষজ্ঞের কাছ থেকে আমরা জানবো যে বিষয়টি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বল্প আয়ের যে ভাড়াটিয়ারা রয়েছেন তাদের বাড়ি ভাড়া মওকুফের একটি বিল নিউ ইয়র্ক স্টেটে পাশ হয়েছে, নিউ ইয়র্ক সিনেটে। সেই বিষয়ে আমরা জানবো সিটি কাউন্সিলে। সিটি কাউন্সিল স্টেটে, হ্যাঁ, অ্যাসেম্বলিতে, হ্যাঁ, সিটি কাউন্সিলের কাউন্সিলে, সেটা কাউন্সিলে পাশ হয়েছে, এটা সিটির বিষয়। তো নিউ ইয়র্ক আমরা তো বিষয়টা অ্যাকচুয়ালি শাখাওয়াত ভাই, আমি কি ভুল বলছি? না, ওটা নিউ ইয়র্ক স্টেট সিনেটর সিনেট এবং অ্যাসেম্বলি বোথই পাস হয়েছে। হ্যাঁ, ওটা সিনেটে পাস হয়েছে। এটা পুরা শুধু সিটি না, পুরা স্টেটের বিষয়। এক্স্যাক্টলি, স্টেট সিনেট। হ্যাঁ, তো স্টেটের বিষয়, স্টেটে সেটা পাস হয়েছে এবং এটা যখন গভর্নর সাইন করবেন তখন সেটা আইনে পরিণত হবে এবং তখন থেকে সেটা কার্যকর হবে। বিষয়টা তো এরকম। জি জি, হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক দুঃখিত, এটা নিউ ইয়র্ক সিটি মেয়রের বিষয় না, এটা পুরো নিউ ইয়র্ক স্টেটের বিষয়। নিউ ইয়র্ক স্টেটের সিনেটে এই প্রস্তাবটি পাস হয়েছে। এই প্রস্তাবটি পাস হওয়ার ফলে এখন সিনেটররা যখন সর্বসম্মতিতে পাস করেছেন, সিনেটে বিল হিসাবে পাস হয়েছে। এখন এটা গভর্নরের কাছে যাচ্ছে। গভর্নর যখন সাইন করবেন সেটা আইনে পরিণত, এবং নিউ ইয়র্কের যারা স্বল্প আয়ের যে মানুষজন রয়েছেন, যে ভাড়াটিয়ারা রয়েছেন, তাদের বাড়ি ভাড়াটি জুলাই থেকে এপ্রিল থেকে 30 জুলাই পর্যন্ত, এই সময়ের মধ্যে 4 মাসের জন্য বাড়ি ভাড়ার যদি বিলটি স্বাক্ষর হয়, আইনে পরিণত হয়, তাহলে 4 মাসের জন্য স্বল্প আয়ের ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ হবে। এবং এই যাদের বাড়ি ভাড়াটি মওকুফ হবেন, এই মালিকরাও তখন এই 4 মাসের যে ভাড়ার যে পরিমাণ ভাড়া তাদের মাফ হবে। এই ভাড়ার ভাউচারটি যখন স্টেটের যে সংশ্লিষ্ট অফিসে দপ্তরে যখন সাবমিট করবেন, তখন তারা সরকার থেকে, স্টেট থেকে সেই ভাড়ার টাকাটি পাবেন। বিষয়টা এরকম। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে শাখাওয়াত ভাইকে দিয়ে শুরু করব। শাখাওয়াত ভাই, যদি আসলে এই বিষয়টা যদি আরো একটু বিস্তারিত বলেন, যে আসলে এই যে সিনেটে যেভাবে এটা পাস হলো এবং পাস হওয়ার পর এটা কিভাবে কার্যকর হবে, আমরা সেই বিষয়টা জানবো, আপনার কাছ থেকেও জানবো এবং নয়ন ভাইয়ের কাছেও জানবো আরো বিস্তারিত। আমি এর আগে একটু শাখাওয়াত ভাই, আপনার কাছে যাওয়ার আগে, আমরা আজকে 30 মে শনিবার রাত 9:15 পর্যন্ত আমাদের কাছে যে করোনা ভাইরাসের একটি সংক্ষিপ্ত তথ্য রয়েছে সারা বিশ্বের, যুক্তরাষ্ট্র সহ, যে এই পর্যন্ত কত আক্রান্ত হয়েছেন, কি কত মৃত্যুবরণ করেছে, এই বিষয়টি আমরা জানিয়ে দিচ্ছি। ওয়ার্ল্ড মিটার তথ্য অনুযায়ী 30 মে শনিবার রাত 9:15 পর্যন্ত তথ্য রয়েছে। তথ্য অনুযায়ী বিশ্বে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 61,56,428 জন এবং মৃত্যুবরণ করেছেন 3,70,918 জন। আর এই পর্যন্ত সুস্থ হয়েছেন 27,34,778 জন। আর যুক্তরাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা, যুক্তরাষ্ট্রে পর্যন্ত আক্রান্ত হয়েছেন 18,16,820 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,05,557 জন এবং সুস্থ হয়েছেন 5,35,238 জন। আর নিউ ইয়র্কে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3,78,951 জন আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 29,829 জন।
আর বাংলাদেশেও একটি সংক্ষিপ্ত তথ্য রয়েছে। বাংলাদেশে পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪,৬০৮ জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬১০ জন এবং সুস্থ হয়েছেন ৯,৩৭৫ জন। এই ছিল আমাদের করোনা সংবাদ, সংক্ষিপ্ত করোনা সংবাদ। আমি শাকত ভাই কাছে, শাকত ভাই যদি আপনি এই বিষয়টা শুরু করেন, আমাদের নিউ ইয়র্ক স্টেটের যে বাড়ি ভাড়ার বিষয়টি, এই বিষয়টি শুরু করেন। ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ নয়ন ভাই এবং দর্শকদের। প্রথমে এই প্যান্ডেমিকে সারা বিশ্বতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা এখনো অসুস্থ আছেন তাদের সবাইকে, সবার জন্য দোয়া করতেছি যাতে সবাই সুস্থ হয়ে ওঠেন। তো নিউ ইয়র্ক স্টেটে আপনারা অনেকেই অনেকদিন ধরে শুনতেছেন যে রেন্ট ক্যান্সেল করার জন্য টেনেন্ট গ্রুপ যারা আছে, টেনেন্ট এরা অনেকদিন ধরে এটা নিয়ে বলতেছে, দাবি করতেছে। তো এই রেন্ট ক্যান্সেল এটা মানে এখানে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর প্রথম দিকে 90 ডেজ পর্যন্ত মর্গেজ ডিলে করা আর কি, মর্গেজ কোম্পানি যাতে মানে ইয়ে না করে, ওই ল্যান্ডলর্ডদেরকে লেট ফি এগুলো না দেয়, এই জন্য 90 দিন পর্যন্ত এটা ডিফার করা যাবে। ওইটা আর একটা বড় জিনিস, ওখানে অনেক সময় লাগবে। বাট আমি ওই যে গত বৃহস্পতিবারে যে আইনটা পাস হয়েছে ওই রেন্ট ক্যান্সেলের, ওইটার উপর ভিত্তি হয়ে এটার স্পন্সর স্টেট সিনেটর ব্রায়ান কাভানা, ডিস্ট্রিক্ট 75, ডিস্ট্রিক্ট 72, কাভানা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট 26, সরি, নিউ ইয়র্ক স্টেট সিনেটর ব্রুকলিনের। এবং ওখানে আরো কো-স্পন্সর আছে। ওইটা ওরা বলতেছে যে রিলিফ রেন্ট, ইমার্জেন্সি রেন্ট রিলিফ অ্যাক্ট অফ 2020, যেটা $100 মিলিয়ন দেওয়া হয়েছে এই রেন্ট রিলিফের জন্য। এখানে কিছু স্ট্রিং অ্যাটাচড আছে, যেমন এলিজিবিলিটি হইলো লো ইনকাম বলতে মানে যাদের মিডিয়ান ইনকাম less than 80% below of the area median income, মানে এরিয়ার মিডিয়ান ইনকামের 80% এর বিলো যাদের ইনকাম আছে, এবং যাদের ওই হাউস হোল্ড ইনকামের 30% রেন্টের ক্ষেত্রে খরচ হইতো আর কি, যেটা মার্চ 7, 2020 আগের থেকে যাদের এই অবস্থা, শুধু এরাই এলিজিবল হবে। এবং এটা 4 মাসের রেন্ট, যাদের রেন্ট বাকি পড়ে গেছে এপ্রিল, মে, জুন এন্ড জুলাই, এই 4 মাসের রেন্টটা ওটা এই 100 মিলিয়নের গ্রান্টের মাধ্যমে পে করা হবে। বাট ওইটা ওই চেকটা মোস্ট লাইকলি এন্ড অফ জুলাই ল্যান্ডলর্ডের কাছে যাবে আর কি, ভাউচারটা। আর এখানে হার্ডশিপ এগুলা ইয়ে করতে হবে, দেখাইতে হবে। একটা জিনিস, এই যে 100 মিলিয়ন, এটা হলো ওই যে প্রথম স্টিমুলাস যেটা বিল পাস করছিল ইউএস কংগ্রেস এন্ড সিনেট, ওইটার যে একটা অংশ নিউ ইয়র্ক স্টেট পেয়েছিল, ওইখান থেকে ওই $100 মিলিয়ন দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা সবাই জানে যে বিল স্পন্সর যিনি করছেন উনিও বলতেছে এটা এডিকুয়েট না, মানে এনাফ না আর কি। 100 মিলিয়ন এই নিউ ইয়র্ক সিটিতেই আছে 5.4 মিলিয়ন রেন্টার্স, মানে 5.4 মিলিয়ন রেন্টার্স এর মধ্যে ওদের করে যদি 2 পারসন হাউস হোল্ড থাকে, ওখানে 10 মিলিয়ন মানুষ। আপনার নিউ ইয়র্ক সিটির পপুলেশন 18 মিলিয়নের উপরে। তো এটা টাকাটা এনাফ না আর কি, যে 100 মিলিয়ন ফর অল দোজ। এটা ধরেন $1000 করে 2 মাসের রেন্ট দেয় নিউ ইয়র্ক সিটির রেন্ট তো জানেন অনেক বেশি, ওইটা খাবার করবে না। স্বাগত, আবার আপনার কাছে আসবো। কাজী নয়ন ভাই যদি বলেন এই বিষয়টা নিয়ে। অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা। আমরা এই কয়েকদিন আগে মাত্র আমাদের ঈদ উল ফিতর উদযাপন করলাম। অত্যন্ত দুঃখের সহিত আমরা আমাদের অনেক ভাই বোনদের নিয়ে এবারের অন্য দরবারের মতো ঈদটা পালন করতে পারি নাই। তারপরেও ঘরের ভিতরে আমরা যা পালন করেছি, ঘরের ভিতরে সব আমি ইমাম সেজে গিয়েছিলাম। যাক, দুর্ভাগ্য হলো সত্য, আমরা
ঘরের ভিতরে আমাদের উদযাপন করছি এবং টেলিফোনে আমাদের কুশলাদি বিনিময় করছি। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনি ঠিকই বলেছেন, আসলে প্রথম স্টিমুলাস প্ল্যানের 2.3 ট্রিলিয়ন যে বিলটা ফাঁস হয়েছিল, সেখান থেকে $200 মিলিয়ন নিউ ইয়র্ক স্টেট অ্যাসাইড করে রেখে দিছে। এই জিনিসটা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা চলছিল যে যে সমস্ত লোকেরা, যে সমস্ত ভাড়াটিয়ারা করোনা এফেক্টেড, করোনার কারণে চাকরিচ্যুত, করোনার কারণে চাকরি যেতে পারতেছে না বা ফায়ার হচ্ছে, এই সমস্ত লোকের ব্যাপারে কি করা হবে। প্লাস গভর্নর যে বাড়িওয়ালাদের ব্যাপারে একটা ডিক্লারেশন দিয়েছিল যে আগামী 90 দিনের জন্য ব্যাংক কোনো লেট ফি অথবা ইন্টারেস্ট চার্জ করতে পারবে না, সেজন্য আমরা ব্যাংকারের সাথে আলাপ আলোচনা করতেছি। ব্যাংকারের সাথে সুদীর্ঘ আলাপ আলোচনা করে আমাদের গভর্নর সাহেব কোনো কিছু সুবিধা করতে পারে নাই, না পারার কারণে ওই জিনিসটা এখনো হেল্ড আপ হয়ে আছে। কিন্তু ওখান থেকে যে 100 মিলিয়ন টাকা যেটা ডলার আলাদা করে রাখছিল, সেই টাকাটার উপরে গত বৃহস্পতিবার একটা ভোটাভুটি হয়েছে। 2 এবং 98% সদস্যের ভোটাভুটির মাধ্যমে এটা পাশ হয়ে গেছে এবং গভর্নরের সম্মতিক্রমে জিনিসটা হয়েছে, সেহেতু গভর্নর এটা সাইন করবেন, কোনো এখানে কোনো বার্তায় নাই। এখন এই জিনিসটা যে 100 মিলিয়ন ডলার হচ্ছে, আমাদের এখানে প্রায় 2.5 থেকে 3 মিলিয়ন ল্যান্ডলর্ড আছে নিউ ইয়র্ক সিটিতে। সবাই কিন্তু মাল্টি অ্যাপার্টমেন্টের মালিক না, এখানে সিঙ্গেল হোম ওনারও আছে প্রায় 1 মিলিয়নের মতো। কিন্তু এই যে বাকি 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ল্যান্ডলর্ড আছে, এখানে হয়তো 0.0001% যাইয়া টেনেন্ট ভাড়া দিচ্ছে না, অথবা 0.1%। এতে হয় দেখা যাবে হয়তো 50 থেকে 60,000 অথবা 50 থেকে 1 মিলিয়ন লোক, 100,000 লোকের ভাড়াটিয়ারা ল্যান্ডলর্ডরা ভাড়া পাচ্ছে না। যেহেতু সেই কারণে এই $1 মিলিয়ন হয়তো এনাফ না হইতে পারে, পরবর্তীতে আরো চিন্তা ভাবনা করতেছে $1 মিলিয়ন দিয়ে অন্ততপক্ষে ল্যান্ডলর্ডদের বর্তমানে চাহিদা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভাড়াটা কভার করতে পারবে বলে তাদের একটা ইনিশিয়াল ধারণা। শুধু তাই নয়, এই 100 মিলিয়নের পরে তারা আরো $100 মিলিয়ন উপরে পরবর্তী একটা ভোটাভুটিতে গেছিল, হোম কেয়ার সার্ভিস যারা করতেছে তাদের জন্য আরেকটা বিল পাস করতে চাইছিল, কিন্তু এটা ভোটাভুটিতে টিকে নাই, ওই জিনিসটা পাস হয় নাই। বিধায় হোম কেয়ার সার্ভিস যারা আছে, যারা ডিপ্রাইভ চাকরিচ্যুত হয়েছে এবং তারা আনএমপ্লয়েড, তারা এই সুবিধাটুকু পাবে না। এখানে ক্লিয়ারলি স্টেট করছে সিডি হাউজিং যেটা নাইসা আছে, নাইসার লোকেরা এখানে অন্তর্ভুক্ত না। এখানে শুধু করোনা এফেক্টেড যে সমস্ত ভাড়াটিয়ারা চাকরি হারাইছে তাদেরই এই জিনিসটা প্রযোজ্য। তবে এখানে আমার মনে হয় আনএমপ্লয়মেন্ট যারা অবৈধ আছে, কিছু কিছু ক্যাশে চাকরি করে, তারা অবৈধ এই সুযোগ সুবিধা নিতে পারে। কিন্তু এটা ঝামেলা আছে, টেনেন্টের কাছে একটা অ্যাপ্লিকেশন যাবে এবং ল্যান্ডলর্ডের কাছে একটা অ্যাপ্লিকেশন আসবে। ল্যান্ডলর্ডেরা অনলাইনে গিয়া প্রত্যেকটা ভাড়াটিয়ার নামে রেজিস্টার করতে হবে। আবার টেনেন্টের কাছে যে অ্যাপ্লিকেশন যাবে সেটা ফিল আপ করে সিটি এবং স্টেটে পাঠাতে হবে। ওটা পাঠাতে পরে ল্যান্ডলর্ড এবং টেনেন্টের স্ক্রুটিনি করে যদি মিল থাকে, সেই হিসাবে তারা খবর নিয়ে ল্যান্ডলর্ডকে 4 মাসের ভাড়া দিবে, এখানে কোনো বত্ত নেই। এই জিনিসটা হয়েছে, এটা ইনিশিয়ালি ভালো কাজ করলো, আমরা খুব চিন্তিত ছিলাম। স্পেশালি আমার মতো অনেক গরিব কি বলে বাড়িওয়ালা আছে, যারা অনেক সময় ভাড়া পাচ্ছে না এবং তাদের অসুবিধা হচ্ছে আর কি। তো আমাদের জন্য সুবিধা হবে, নিশ্চিত হয়ে গেলাম আগামী 4 মাসের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভাড়াগুলো পাবো, এটা কোনো নিশ্চিত। তার পরবর্তী যে আগে যেগুলো দেয় নাই, পরবর্তীতে যেগুলো দিবে না, সেগুলো নিয়ে নিশ্চয়ই সিটি এবং স্টেটের মাথা ব্যথা আছে বলে আমি মনে করি আর কি। এবার আমরা চিন্তা করতেছি না, ইনশাল্লাহ কিছু না কিছু তো হচ্ছে এবং সিটি স্টেট এটা নিয়ে চিন্তিত, কারণ সিটির বাড়িওয়ালারা এই সিটিকে টিকে রাখছে। এই সিটির বাড়িওয়ালারা যদি এই অবৈধ এবং আনএমপ্লয়মেন্টের যদি জায়গা না দিত, তাহলে এখানে সিটিতে রায়ত হয়ে যেত। এই জিনিসটা কিন্তু হয়েছে আরেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে। এখানে আপনারা জানেন সোমবারে সেন্ট্রাল পার্কে একটা ঘটনা ঘটে গেছে ভোর 5টা বাজে। এমি কুপার নামক এক মহিলা কুকুর নিয়ে সেন্ট্রাল পার্কে বেড়াইতেছিল। ওই সময় আফ্রিকান আমেরিকান এক ভদ্রলোক ওখান দিয়া ওই কুকুরওয়ালা বেরিয়ে ফলো আপ করতেছিল, ভিডিও করতেছিল। কুকুরওয়ালা বেরিটা নাম ছিল এমি কুপার। সে বলতেছে ডোন্ট ডু ইট, ডোন্ট ভিডিও মি, ডোন্ট মি। ও বলতেছে তুমি এখানে লিস্ট করাচ্ছিস কেন, এটা লিস্ট নট দি লিস্টেড প্লেস, লিস্টেড দ্যাট ইজ দি লিস্টেড প্লেস। কুকুরের টুডু করাইতে হলে এই জায়গাটা। কিন্তু বেটি কিছু উগ্র ছিল,
তুমি যদি না শোনো তাহলে আমি 911 কল করব। বেটি 911 কল করে কান্দাকাটি করে আমারে হামলা করতেছে, আমার উপর আগে আসতেছে, আমারে কইয়ে তারা কি বললো 911 কল করলো, কিছুক্ষণ পরে পুলিশ আসলো। পুলিশ আসে দেখলে ঘটনা ভুয়া দেখি তাকে অ্যারেস্টও করে নাই, সামানও দেয় নাই। ঠিক তার 12 ঘন্টা 24 ঘন্টা পরে লাগলো মিনিয়াপলিসে মিনেসোটা যে ঘটনা ঘটলো, এটা অত্যন্ত ন্যাক্কাজনক ঘটনা, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে একটা আফ্রিকান আমেরিকান লোক বাজার করতে গেছিল একটা ডার্টি $100 নোট, যে নোটটা সত্য ভালো খারাপ না, ফেক না, ও লোক নোটটা দোকানদার নেবে না, বললো যে এটা ফেক নোট। ও বললো যে নট নট ফেক। সে কি করলো 911 কল করে বললো যে আমাকে একটা লোক ফেক নোট দিতেছে, তোমরা এখানে আসো, আমার ভয় দেখাইতেছে। পুলিশ 5 মিনিটের মধ্যে পুলিশ আসি, অন্যায়ভাবে এই আফ্রিকান আমেরিকান লোকটাকে চাপাইয়া ধরে তাকে যেভাবে হেনস্থা করলো, পরবর্তীতে 8 মিনিট পর লোকটা চিৎকারতেছিল আই ক্যানট ব্রিথ, আই ক্যান ব্রিথ, কিন্তু কিছু শোনে নাই, সবাই চাপাইয়া ধরে লোকটা মৃত্যুবরণ করলো। সেই পরিপ্রেক্ষিতে আমেরিকার 50 স্টেটের ভিতরে আমার মনে হয় 25টা স্টেটের উপর রায়ত হয়ে গেছে, এবং আমাদের এখানে ডেমনস্ট্রেশন হচ্ছে। তো এটা কিন্তু শুভাকাঙ্ক্ষী না, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে কালার লোকেরা আমরা এবং আফ্রিকানরা খুব শঙ্কিত, কোন সময় কার উপরে কোন ঘটনা ঘটে যায় আমরা খুব সবসময় সচেতন থাকতে হবে এবং হুঁশিয়ার থাকতে হবে। আমি আশা করি আমার বাংলাদেশি ভাই বোনেরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন, কোথাও ঝড়গায় না গিয়ে নিজেদেরকে যদি সংযত করে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবো বলে আমি আশা করি। হ্যাঁ নয়ন ভাই, আবার আপনার কাছে আসবো। সাখাওয়াত ভাই, যে বিষয়টা বলছিলেন যে বিশেষ করে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, বাংলাদেশি ভাড়াটিয়া যারা রয়েছেন, যারা সাবলেট থাকেন, যারা ধরেন ওইভাবে কাগজপত্র নেই বা বাড়ির সাথে এগ্রিমেন্ট নেই, ক্যাশ টাকা দেন, তাদের বিষয়ে যদি একটু বলেন তারা কিভাবে সেটা বেনিফিটেড হবে। তো এখানে এই বিলে কিন্তু আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস আর নট ইনক্লুডেড, জাস্ট লাইক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ও আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য হবে না আর কি, অ্যাপ্লাই হবে না। তো এখন একটা জিনিস হলো কি জানেন, যে ওখানে আছে যারা এফেক্টেড বাই কোভিড-19, যেমন নয়ন ভাই যেটা বলছে যে কোভিড-19 এর জন্য আপনি জব হারাইছেন অথবা আনএমপ্লয়েড হইছেন অথবা অসুস্থ থাকা হইছেন, শুধু ওরাই ইলিজিবল হবে। তার মধ্যে আবার ওই লো ইনকাম হতে হবে বিফোর মার্চ 7। এখন মার্চ 7 এর পরে যদি লো ইনকাম হন তাইলে হবে না আর কি। যেমন যারা জব লস করছে মার্চ 7 এর পরে, তখন ইনকামটা কমে আসছে না। মার্চ 7 এর আগেই যাদের ইনকামটা লো ছিল 80% বিলো মিডিয়ান ইনকাম অফ দ্য এরিয়া, আর ওই যে 30% অফ দেয়ার হাউস হোল্ড ইনকাম। তো এখন গড়ে যদি যারা সাবলেট টুবলেট আছে সবাই মিলিয়া যদি দেখা যায় যে ওই লো ইনকামের ক্যাটাগরিতে পড়ে, তারপরে ওদের হাউসহোল্ডের যে ইনকাম আছে, যেমন ধরেন $2000 যদি মান্থলি ইনকাম হয়, এর মধ্যে 600 টাকা যদি রেন্টেই দিয়ে দিতে হয়, তারাই ওটাতে এলিজিবল হবে। এটা প্রসেস আছে যে আপনার ওই জুলাই শেষের দিকে দিবে চেকটা, যেটা নয়ন ভাই বললো, এটা আমার জানা নাই। দুই দিক থেকেই ইয়ে করতে হবে, করলে ওরা ভেরিফাই করে দিবে। আর তো এটা ছাড়াও ধরেন আপনি এখন যে এটাতে স্টেটের ছাড়া নিউ ইয়র্ক সিটিতেও, যেমন ধরেন কেউ যদি নিউ ইয়র্ক সিটিতে এই চারিতে আছে হোমলেস প্রিভেনশন প্রোগ্রাম আছে, তো যদি দেখা যায় যে কেউ রেন্টের মানে দেরি হয়ে গেছে, কোর্টে দেখা গেছে যে রেন্টের পয়সা দিয়া দিলে আবার ল্যান্ডলর্ডের সাথে আবার সব সেটেল হয়ে যাবে, ওই ক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন আছে এখানে, ওরা হেল্প করে ওই টাকাটা দিয়ে দেওয়ার জন্য ল্যান্ডলর্ডকে। দিয়ে দিলে আবার লিস্টটা ঠিক জায়গায় চলে আসে। তো এটা অনগোয়িং, অনেকদিন ধরেই আছে হেল্প হওয়ার জন্য সবার জন্য। যারা ভাড়া দিয়ে দিয়েছেন তাদেরটা কি হবে? তো যারা ভাড়া দিয়ে দিচ্ছেন তারা তো পারতেছেন বলেই দিয়ে দিচ্ছেন। যেমন ওই যে মর্গেজের ব্যাপারে ওখানে লেখা আছে যে আপনি ইফ ইউ ক্যান পে দেন পে, বুঝছেন, আদারওয়াইজ ওই পরে দিয়া মানে সমস্যাটা রয়ে যাবে আর কি। তো এখন যারা দিয়া দিচ্ছেন তারা তো দে ওয়ার এবল টু পে এন্ড দ্যাটস ওয়াই দে পে। তো এখন ওই যে যারা দিয়া দিচ্ছেন এরাও যদি ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়েন, তার মানে ওনারা দিয়া দিচ্ছেন, ওরা হয়তো বলতে পারে যে আমি যদি জানি না কিভাবে ওনারা
এটা ম্যানেজ করছেন নিশ্চয়ই। অথবা বাড়িওয়ালার প্রেসারে দিয়ে দিচ্ছেন, বাড়িওয়ালা বলছে নাহলে তোমাকে বাড়িতে থাকতে দেবেন ইত্যাদি প্রেসার হয়তো দিয়েছে, কিন্তু যেভাবে দিয়েছেন, কিন্তু এখন তারা সেই সুযোগটা থেকে বঞ্চিত হবেন কিনা এটা তো বলতে পারবো না কি বঞ্চিত হবেন কিনা। যদি ওখানে আছে আপনার যদি রেন্ট মিস কইরা থাকেন, দেন ইউ গেট ওইটা এরিয়াস, মানে রেন্ট মিস করলে ওরা রেন্টটা রিইম্বার্স করা হবে। যদি পে কইরা দেন তাইলে তো পে কইরা দিচ্ছেন, এটা তো মিসিং পেমেন্ট না। সুতরাং এখন যদি ওনাদের ইনকামটা এরকম তাইকা থাকে আর দেখা যায় যে ওনারা যদি ওনারা লোন টোন কইরা দিয়া থাকেন, তাহলে হয়তো দেখাইতে পারেন লোন করছেন, লোনের যে ওইটা ডকুমেন্ট দিতে হবে, হয়তো ওইটা বলতে পারতেছি না। আর যারা 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 সাবলিজ থাকে, সাবলেট, তাদের কি হবে? ওইভাবে ধরেন প্রপার কাগজপত্র ছাড়া মৌখিকভাবে ভাড়া থাকতেছে, অনেক বেশি এরকম বাঙালিদের মধ্যে যদি এরকম তো বেশি হয়তো থাকতে পারে। সো সাবলিজের যেটা, এটা তো মানে আমি বলতে পারবো না। নয়ন ভাই যদি জানেন কিছু, মানে আইনটা আসার পরে এই বিষয়টা হয়তো আরো সঠিক জানা যাবে। তারপর নয়ন ভাই যদি বিষয়টা বলেন, যাদের থেকে আমরা ভাড়া ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তাদেরটা কি হবে, তারা কি এই সুযোগটা পাবে কিনা? এখানে শুভঙ্করের ফাঁকি আছে, এটা লুপফুল আর কি। শুভঙ্কর ফাঁকি যেটা ল্যান্ডলর্ডকে হাত করে, যদি ভাড়াটিয়ারা বলে যে আমি তো অমুক থেকে হালত করছি, অমুক খান থেকে হালত করছি, তোমার প্রেসারে টিকতে পারি নাই, এখন তুমি যদি আমার একটা হেল্প করো, তো ওই ল্যান্ডলর্ডের অ্যাপ্লিকেশনে আর টেনেন্টের অ্যাপ্লিকেশনে মিলে গেলে ওই ফাঁকিটা কাজে লাগাতে পারবে আর কি। এটা ভাই আমার মনে হয় এটা সেটা আমি এটা নিয়ে দীর্ঘ না যাই, তবে সাবলেটের ব্যাপারে কোনো বিস্তারিত কিছু নাই। সাবলেট কোনো অ্যালাউড না। আর সাবলেট আমরা তো সাধারণত যারা সাবলেটে ভাড়া দিয়া তাদের ভাড়া পরিশোধ করে, এটা ইললিগাল। কিন্তু কিছু সাবলেট আছে লিগ্যাল, কিন্তু ওটাও আমার মনে হয় ওই ল্যান্ডলর্ডের চোখে এটা সাবলেটটা পুরোপুরি ইললিগাল, এটা দেওয়ার নিয়ম নাই। আমি তো স্পেশালি যে সমস্ত টেনেন্টরা সাবলেট দিয়া বাসা তাদের ভাড়া রিকভার করে এবং মানি মেক করে, তাদেরকে আমি হেড করি এবং আমি এই ব্যাপারে খুবই স্পষ্টবাদী। তারপরেও সাবলেটের সিস্টেমটা আছে। নিউ ইয়র্ক সিটিতে অহরহ কেস হচ্ছে, মামলা হচ্ছে সাবলেট বাইর করার জন্য, এবং সিটি ওইটা জানে সাবলেটের অনেক টেন্ট আছে। এরা একই অবস্থা হবে। সাবলেটের টেন্টটা ওই যে যার থেকে সাবলেট নিছে সে রিকগনাইজ করতে হবে, ইয়েস হি ফেলড টু পে মি দি রেন্ট। তো এটা রিকগনাইজ করলে ওই ভাড়াটা ওই কার কাছে, টেনেন্টের কাছে যাবে। কিন্তু সিটি তো দেখবে কোন টেনেন্টে ল্যান্ডলর্ডকে ভাড়া দিচ্ছে না আর কোন সাবলিজি থেকে ভাড়া পাচ্ছে না, সিটি ডকুমেন্ট ওয়াইজ চেক করে দেখবে। চেক করে যদি তারা সঠিক মনে করে তাহলে সাবলিজিও টাকা পাবে আর কি। এ ব্যাপারে এর থেকে বেশি বলা ঠিক হচ্ছে না, এবং ওটা অলরেডি লুপহোলটা বলা হয়ে গেছে। তারপরে যেটা আসছিলেন ব্যাংকারদের ব্যাপারে, ব্যাংকাররা এখানে ব্যাপারে কোনো কিছু সাড়া দেয় নাই, এবং তাদের 3 মাসের যে লেট ফি এবং ইন্টারেস্ট সেটাও তারা এগ্রি করে না। তারপরেও এটা আমার মনে হয় ওই লেট ফি ইন্টারেস্টটা তারা মওকুফ করবে, তারা কোনো অ্যামোর্টাইজ কিছু করবে না, এবং এটার ফরবিয়ারিংও করবে না, এই যে ফরক্লোজ করবে না। তো এই বটম লাইন, ল্যান্ডলর্ডেরা আপনার এই 4 মাসের ভাড়া পাবে, টেনেন্টেরা তাদের প্রমাণ করতে হবে ভাড়াগুলা দেয় নাই, আর ল্যান্ডলর্ডও বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি এই টেনেন্টের ল্যান্ডলর্ড। এটা প্রমাণ সাপেক্ষ সবকিছু। সেটা। আর যারা ধরেন কমার্শিয়াল যেগুলো আছে বিভিন্ন দোকানপাট, সেগুলো তো এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বোধহয়। এসবিএ যেটা স্মল বিজনেস লোন আকারে পড়ে যায় আর কি, ওরা সিটি স্মল বিজনেসম্যানদের জন্য আলাদা লোনের ব্যবস্থা করছে 10,000 আর 2 মিলিয়ন পর্যন্ত। স্মল বিজনেস লোকেরা যদি বলতে পারে আমার এই লোক এমপ্লয়েড ছিল, এদেরকে আমি এমপ্লয় করতে পারতেছি না, তারা যদি সিটিকে প্রমাণ করতে পারে যে এই লোককে আমি আবার নতুন করে নিয়ে আসতেছি, এদেরকে ভাড়া দিতে হচ্ছে, বেতন দিতে হচ্ছে, তাহলে সিটি এবং স্টেট থেকে তার 2 মিলিয়ন পর্যন্ত লোন পাবে। এসবি লোনের মধ্যে 2 মিলিয়ন, প্রথম ইনিশিয়ালি 10,000 পাবে, তারপর আপ টু 2 মিলিয়ন পর্যন্ত তাদের বিজনেস ওয়াইজ সাইজ হিসাবে। তো এটার জন্য আমরা মাথা ঘামাই লাভ নাই, এটা পর্যায়ে পড়বে না। স্মল বিজনেস লোকেরা এই ল্যান্ডলর্ডে পর্যায়ে পড়বে, এরা তো নিজেরা একটা বিজনেস নিয়ে আসে, এরা শুধু ল্যান্ডলর্ড মানে ডাইরেক্ট টেনেন্টের ব্যাপার আর কি। মানে কমার্শিয়াল গুলো এর আওতায় আসবে না, কমার্শিয়াল গুলো দিয়ে এসবির আমার মনে। তবে বিজনেস যদি বন্ধ থাকে, যদি ওর কোনো অন্য কোনো ব্যবসা না থাকে, যদি কোনো এমপ্লয়ি না থাকে, তাহলে ক্যাটাগরিতে পড়ে যাবে। যখন এমপ্লয়ির প্রশ্ন আসবে তখন তো তাদের আলাদা ফ্যাসিলিটি আছে। তোমরা এমপ্লয়ি দেখাইয়া আমি এমপ্লয় করতে পারি নাই,
দোকান খোলা রাখতে পারি নাই, এই কারণে এই লোককে ছাঁটাই করতে হচ্ছে, এই কারণে ব্যাংক থেকে তারা স্মল লোনের ব্যবস্থা করতেছে আপ টু 2 মিলিয়ন, আপনার ক্যাটাগরি ওয়াইজ 50,000, 75,000, 100,000, 200,000 এভাবে আপ টু 2 মিলিয়ন পর্যন্ত বিজনেস সাইজ ওয়াইজ আর কি। এখানে যেটা পার্টিকুলারলি যেটা সাগর সাহেব বললো, এটা ক্লিয়ারলি বলা আছে আপনার ইনকামের 30% পর্যন্ত যারা ভাড়া বাবদ খরচ করে তাদের বেলা এটা প্রযোজ্য। এখানে উপরে আপনি 81,000, 82,000, 100,000 রুজি করেন, এটাও মানে 81,000 পর্যন্ত সিলিং ছিল, সেটাও এখন সিলিং নেই, কিন্তু প্রমাণ করতে হবে আপনার ভাড়ার আপনি 30% ভাড়া দিয়ে বাবদ খরচ করেন, এটা প্রমাণ করতে পারলে আপনি এটা প্রযোজ্য। নয়ন বা আবার আসবো। সাকাত, এখন যে রিয়েল এস্টেটে আপনাদের বাড়ি বেচা কেনার কি অবস্থা, ক্রয় বিক্রয়টা কেমন হচ্ছে এখন এই সময়টায়? বাড়ির বিক্রি বিক্রি হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়টা কি অবস্থা? যেহেতু প্যান্ডেমিকের জন্য ওটা ইয়ার ধরেন সেলসটা স্লো, আর এটার যে ইকোনমির উপর যে একটা ইয়ে পড়বে, কি বলে, আনএমপ্লয়মেন্ট অলমোস্ট 20 মিলিয়ন। এখন এটার এফেক্টটা আইসা রিয়েল এস্টেটেও পড়বে, কারণ লোকজনের তো আপনার প্রথমে লোন নিয়ে বাড়ি কিনতে হবে, তো মানুষের যদি জব না থাকে they cannot prove যে এটা এফোর্ড করতে পারবে। তো এই ক্ষেত্রে ধরেন বাড়ির হয়তো মানে এক্সপার্টরা ভাবতেছে বাড়িঘরে হয়তো দাম কমে যেতে পারে কিছু, যেহেতু সাপ্লাইটা বেশি বাড়বে ডিমান্ডটা কমে যাবে, কারণ যেহেতু লোকজন হয়তো বাড়ি কিনতে পারবে না, যেহেতু আনএমপ্লয়মেন্ট বেশ বাড়ছে, ডিমান্ড কমে যাবে, বাড়ি যারা কিনতে চাইছিল ওদের তো ইনকাম নাই, মর্গেজের জন্য এলিজিবল না হতে পারে। এখনো এটা বোঝা যাচ্ছে না, যেহেতু এখনো এই যে এফেক্টটা হয়তো 6 মাস পরে বোঝা যাবে। এখন কি মোটামুটি বন্ধের মতো এরকমই, মানে এটা আপনাদের সেলস তো যেহেতু এভরিথিং ইজ শাটডাউন, আপনি বাড়ি ক্লোজ করতে হইলেও আপনি তো মানে ইয়ে করা ডিলে হইতেছে আর কি, ধরেন সব জায়গায় তো ক্লোজ ইয়ে হইতেছে, এই জন্য একটু ডিলে হইতেছে, যেগুলা ধরেন 1 মাস আগে হওয়ার কথা ছিল এটা ডিলে হইতেছে বিকজ অফ শাটডাউন। সেই অবস্থা যেগুলো প্রসেসে ছিল, মনে করেন তারা হয়তো ওই অবস্থার মধ্যে আর আগাইতে পারে না, সেগুলো কি হবে, কন্ট্রাক্ট গুলো কি হবে? এগুলা কন্ট্রাক্ট গুলো তো আপনার ওগুলা এক্সটেনশন হবে, যেহেতু প্যান্ডেমিকের কারণে সবকিছুতেই একটা এক্সেপশন আছে, ওইটার জন্য যদি বোথ পার্টি এগ্রিড ওটা এক্সটেনশন করা যাবে। আচ্ছা, ধন্যবাদ। এখন ধরেন প্যান্ডেমিকের জন্য কেউ যদি ধরেন একজন জব লস করলো, দেন মর্গেজ কোম্পানি ক্লোজিং এর আগে আবার সবকিছু চাইবে, যেহেতু এখন জবের ইনফরমেশন দিতে হবে, এভরিথিং দিতে হবে। এট দ্যাট পয়েন্ট যদি মর্গেজ কোম্পানি দেখে যে আপনার জব নাই, তখন মর্গেজ কোম্পানি আপনার লোনটা ডিক্লাইন করবে। মর্গেজ কোম্পানি যদি লোনটা ডিক্লাইন করে, দেন ওই ডিলটা তো আর গো থ্রু হবে না। তখন ওই ডিক্লাইন লেটার নিয়ে যদি বায়ার সেলারের অ্যাটর্নির কাছে পাঠায়, তখন ওই ডিপোজিটটা ওরা ফেরত দিতে বাধ্য হয়। ধন্যবাদ শাকওয়াত ভাই। নয়ন ভাই, তো বায়ারের লস হবে না যদি ডিক্লাইন লেটার দেখায়, সেলারের লস হবে আর কি, ওই যে টাইমটা যে গেল ক্লোজ হইল না সেটাই। নয়ন ভাই, মানে এটা আসলে এটা বিরাট ধাক্কা লাগবে, এই ধাক্কাটুকু আমাদের বাড়ি যারা সেল করবে তাদের উপর এফেক্টে আসবে আর কি। এত বড় ধাক্কা আমার মনে হয় 2007-08 হয় নাই, ভীষণ একটা ধাক্কা আসতেছে, সেই ধাক্কাটা দেখা যাবে 2022-এ। 2020 তো চলতেছে মাত্র, 2020-এ তো দেখা যাবেই না, 2021-এ কিছু কিছু প্রতীয়মান হবে, 2022-এ গিয়া এটা পুরা দেখা যাবে। যেমন যে গত 3 মাসে যে সমস্ত লোকেরা বড় আশা করে ভাড়া দেয় নাই, যারা মনে করছে যে গভর্নমেন্ট ডিক্লেয়ার দিচ্ছে আগামী 3 মাস পর্যন্ত ভাড়া না দিলে আমরা নেগোসিয়েশন করবো, ভাড়া মকুব করার ব্যবস্থা করতেছি, হয়তো আলোচনা করতেছি, ট্যাক্স এবং ইন্টারেস্ট বা লেট ফি দেওয়া লাগবে না, কিছু কিছু লোক আছে এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য বসে থাকে। এতে করে যাদের খুব স্মার্টনেস আছে, যারা এই টাকাটা জমাই রাখছে,
তারা মনে করেন 3 মাস পরে যখন এক হাতে টাকা চাইবে হয়তো দিয়ে দিতে পারবে, কিন্তু 50% লোক টাকাটা নিয়ে বসে থাকে না, তারা টাকাটা ভেঙে ফেলায়। টাকাটা ভেঙে ফেললে পরে যখন আপনার মর্টগেজ যখন 5,000 টাকা করে 3 মাসে 15,000 টাকা হয়েছে, এই আর 15,000 টাকা কভার করতে পারবে না, তখন ব্যাংক তাকে ফরক্লোজারে নিয়ে যাবে। এই ফরক্লোজার প্রসেস করতে করতে লাগে আগামী 6 মাস 9 মাসের মতো। 6 মাস 9 মাস পরে ফরক্লোজ স্টার্ট করতে করতে 1 বছর 1.5 বছর গড়াই যায়। এতে করে অনেক লোক এফেক্টেড হবে এবং এটা রেজাল্ট দেখা যাবে একেবারে 1.5 থেকে 2 বছর পরে। যার ধরুন বর্তমানে মর্টগেজ অ্যাপ্লিকেশন নাই বললে চলে। এপ্রিলে নিউ ইয়র্ক সিটি বলবো না, শুধু সারা আমেরিকাতে মানুষ কোনো স্পেন্ড করে নাই। নিউ ইয়র্ক সিটিতে লকডাউন ছিল, 50 স্টেটের 38টা স্টেটে লকডাউন ছিল, কিছু কিছু স্টেটে লকডাউনে ছিল না। যে সমস্ত স্টেটে লকডাউনে ছিল না ওই সমস্ত স্টেট গুলো মানুষ বাজার বন্ধ করে দিচ্ছে। টোটালি 14% লেস এক্সপেন্ডেড পিপল ডিড ডিউরিং পিরিয়ড অফ করোনা টাইম আপ টু এপ্রিল মাসে। এই যে 14% খরচ করে নাই, এটা কিন্তু বিরাট কথা। আপনার খরচ তো বন্ধ হয় না, আপনাদের খাওয়া দাওয়া গ্রোসারি এগুলো তো কোনো কমে না, কিন্তু এই করোনার কি বলে করোনার বিপদে পড়ে মানুষ অনলাইনে বলেন শপিং এ বলেন একেবারে বাজার কমাই দিয়েছে। আমাদের নিউ ইয়র্ক সিটি তো 10% চলে আসছিল, তারপরে যারা ক্যালিফোর্নিয়া সেখানে 14% চলে আসছিল। এবারে করে এই টোটাল এক্সপেন্ডিচার কমে গেছে। আর বাড়িঘর তো অবস্থা আমি মনে করি যারা বর্তমানে বাড়ি কেনার এগ্রিমেন্টে ছিল তারা অনেকে ব্যাংকের লোন ডিলে হয়ে গেছে, নতুন করে কাগজপত্র দিয়ে আবার লোনের জন্য আগাবে, আবার বাই রিনেগোশিয়েট করার চেষ্টা করবে। তো একবার কন্ট্রাক্টে সাইন হলে রিনেগোশিয়েট হয়তো অনেকে করতে চাইবে না। যারা করবে তারা বুদ্ধিমানের কাজ করবে, যারা করবে না হয়তো তারা ফল পজিশনে পড়বে। আর যারা বর্তমানে গুড পজিশনে আছে, বাড়ি ক্লোজ হচ্ছে, এখনো প্রতিদিন ক্লোজ হচ্ছে, বন্ধ নাই, কিন্তু আগের থেকে 10% মানে 90% কম, 10% হচ্ছে। যেগুলো একেবারে না করলে আগে এগ্রিমেন্ট করা ছিল, সাইন করা ছিল, ক্লোজিং এর ডেট পড়ে গেছিল, করোনার কারণে হয় নাই, ওগুলা কন্টিনিউ করতেছে আর কি। এমনি ওভারঅল সিচুয়েশন ভেরি ব্যাড। বাড়িঘর অবস্থা ভালো হবে না, এটা খারাপের দিকে যাবে এবং বাড়িওয়ালারা লুজার হবে। এবং নতুন মার্কেটে যারা আসতেছে, যারা মার্কেট টাকা পয়সা নিয়ে বসে আছে, তাদের জন্য ইজ গুড সাইন, দে উইল টেক দি অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন। এই নয়ন ভাই, স্বাগত ভাই, আমরা শেষ করব। এই অবস্থায় এখানকার বাঙালি কমিউনিটিকে আপনি কি পরামর্শ দিবেন? তো ওই যে যেটা নয়ন ভাই যেটা বললো যে ওই 3 মাস আপনি ডিলে করলেন, তারপরে সব টাকা আবার একসাথে দিতে হবে। আমি বলবো যারা পারেন আর রেন্ট দিতে পারেন রেন্ট দেন, যারা মর্গেজ দিতে পারেন দেন, বুঝছেন? দিতে পারলে ওটারে ডিলে করেন না বা ওইটা ইয়ে করেন না, দেরিতে হইলেও দেন। যেমন আমি দিতেছি, আগে দিতাম 10 তারিখে, এখন দিই 22 তারিখ, বুঝছেন? তো লেট ফিটা ওরা চার্জ করতেছে না এবং রিপোর্টও করতেছে না। বাট দিয়ে দিতে পারলে যে ভালো, কারণ না দিলে ওইটা এখনো ক্লিয়ার হয় নাই যে ওরা ইন্টারেস্ট ডিফার করবে কিনা। তারপরে কোনো ব্যাংকে আছে ওরা বলতেছে 3 মাস পরে একসাথে দিতে হবে, কোনো মাস বলতেছে ওইটা শেষের দিকে নিবে। তো আলটিমেটলি ইন্টারেস্টটা হলো ওদের মেইন বিজনেস। দে আর নট ইন দ্য বিজনেস অফ হোল্ডিং দ্য প্রপার্টি। ইন্টারেস্টটা বিজনেস। ইন্টারেস্ট কোনো সময় মাফ করবেন না। আপনি মর্গেজে দেখলে দেখবেন অনলি 25% প্রিন্সিপাল দিতেছেন বা 10% আর বাকি সবই ইন্টারেস্ট, বুঝছেন? তো ইন্টারেস্টটা ওইটা একিউর করবে, ইন্টারেস্টটা ওই প্রিন্সিপালের সাথে আবার এড হবে। এর জন্য বেটার যদি পারা যায় আর কি, যদি পারা যায় তাহলে মর্গেজও দেন, রেন্টও দেন। কারণ রেন্টটা শুধু ল্যান্ডলর্ডকে আপনি মর্গেজ দেওয়ার জন্য দিতেছেন না। মর্গেজ হয়তো প্রপার্টির অনলি 30-40%, বাট বাকি 50 to 60% হলো প্রপার্টির মেইনটেনেন্সের, ট্যাক্স, ইন্স্যুরেন্স, ওয়াটার বিল, এই সেই। তো এখন স্টেট ধরেন বললো মর্গেজ ডিফার করা যাবে, কিন্তু স্টেট তো ওই যে প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স এগুলা কোনো কিছুই ডিফার করার কথা বলেন। এর জন্য মানে যেহেতু ল্যান্ডলর্ডও সমস্যায় পড়বে, ল্যান্ডলর্ড সমস্যায় যদি পড়ে তাইলে টেনেন্টও সমস্যায় পড়বে। ইটস গোনা বি এ ডোমিনো এফেক্ট। ল্যান্ডলর্ড যদি বাড়ি মেইনটেইন না করতে পারে তাইলে ওটা ফোরক্লোজারে যাবে, ওটা ফোরক্লোজারে গেলে ব্যাংক সবাই বাড়ি থেকে বাইরে করে দিবে। দেন ইউ লুজ দ্য হাউস, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার হাউস। ইটস নট ইজি টু ফাইন্ড অ্যানাদার হাউস ইন দিস মার্কেট। তো আমি সবাইকে বলবো যদি পারেন, যদি পারা যায় আপনার মর্গেজও দেন, আপনার রেন্টও দেন। ধন্যবাদ। ধন্যবাদ শাকওয়াত ভাই। নয়ন ভাই, আমরা শেষ করব। এই অবস্থায় নিউ ইয়র্কে, বিশেষ করে আমাদের যে নিউ ইয়র্কে নিয়ে আইনটা পাস হয়েছে,
সিনেটে পাশ হয়েছে, এটা যখন গভর্নর সাইন করবেন তখন সেটা কার্যকর হবে। তো এর আগে এই সময়টা প্রবাসীদেরকে বাঙালি, বিশেষ করে বাঙালি কমিটি কি পরামর্শ দেন বাড়ি কেনা বেচার বিষয়ে, ভাড়ার বিষয়ে ইত্যাদি বিষয়ে? শেষ করব। আমি আপনাকে ধন্যবাদ সেলিম ভাই। আমি সমস্ত বাংলাদেশি ভাই বোনদের অনুরোধ করব, আপনারা কেউ হতাশ হবেন না, আবার কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না। টাকা পয়সা আছে, বাড়িঘর কিনতে পারবেন, দেখে শুনে কিনবেন। ভাড়া আপনার যদি সক্ষম হয় ভাড়া দিয়ে যান, আর ভাড়া দিতে না পারলে আপনার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে পুরা রিলিফ পাবেন 4 মাস, এপ্রিল, মে, জুন, জুলাই। এটা বাড়িওয়ালার সম্মতি লাগবে। আপনাদের কাছে একটা ভাউচার যাবে, ভাউচার ফিল আপ করে পাঠাইলে সিটি এটা ক্লারিফাই করে, স্ক্রুটিনি করে আপনাদের 4 মাসে ভাড়া দিয়ে দিবে, নিশ্চিত থাকতে পারেন। আর বাড়িঘর যেটা বর্তমানে যারা মর্টগেজ দেন নাই, এদের ওনাদেরকে বলবো মর্টগেজ যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেন। মর্টগেজ একানো মাফ করবে না, ইন্টারেস্ট লেট ফি 3 মাসের জন্য মাফ করবে, 3 মাস পরে আর মাফ করবে না। 3 মাস পরে আপনাদের একটা সুযোগ দিতে পারে যে তোমাদের 1 মাসের মর্টগেজকে আমি ডিফার্ড পেমেন্ট করতে পারি। আপনার 1 মাসের মর্টগেজকে আমি 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত করতে পারি। 3 মাসের মর্টগেজকে আমি ডিফার্ড পেমেন্ট করবো না। ডিফার্ড পেমেন্টটা হলো কিস্তি কিস্তি। আপনি বর্তমানে যদি 2000 টাকা মর্টগেজ দিয়ে থাকেন, আপনি মনে করেন না 10,000 টাকা যেটা বাকি আছে সেটারে আবার সমেত করি 2100 টাকা বা 2200 টাকা করে ওটা করবে না ব্যাংক, ওটা বন্ধ করার নিয়ম নাই। 1 মাস পর্যন্ত করতে পারে, 2 মাস হলেও করবে না, 3 মাস হলেও করবে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মর্টগেজ চালিয়ে যান। মর্টগেজ দিয়ে যেতে পারলে ভালো, মর্টগেজ যদি দিয়ে যেতে না পারেন বাড়ি নিশ্চিত ফরক্লোজ করবে। তবে ব্যাংকের সাথে নেগোসিয়েটে থাকবেন, সবসময় যত নেগোসিয়েটে থাকবেন তত লাভবান হবেন। যদি নেগোসিয়েট না করে আপনি যদি মনে করেন যে আমার কত গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিছে আমি এই সুযোগ ব্যবহার ধরবো না কেন, তাহলে আমার এটা হক, ওটা মনে করলে হয়তো আমার রিস্ক নিয়ে হয়ে যাবে। আপনি এই রিস্কটুকু নেবেন না কেউ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। প্যান্ডামিক ইজ নট ওভার ইয়েট, ইজ নট, ইজ কিপ কামিং ব্যাক। মেক শিওর সবাই মাস্ক পরবেন, হ্যান্ড ওয়াশ করবেন। ধন্যবাদ নয়ন ভাই, ধন্যবাদ সাখাওয়াত ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। খুদা হাফেজ।